শ্বশুরবাড়িতে আসার পরের দিন ভোর 4টের সময় মোরগের ডাকের ন্যায় অ্যালার্মের আওয়াজ শুনে রূপসার ঘুম ভাঙে। আসলে রূপসা গ্রামের মেয়ে ছিল, তাই প্রত্যেক দিন ভোর 4টের সময় মোরগ ডাকার সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে রূপসা বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিত। ঠিক তেমনই শ্বশুরবাড়িতে এসে রূপসা ঠিক করে ভোর 4টের সময় উঠে এসে সমস্ত কাজকর্ম করবে এবং রান্নাবান্না করে নেবে। কিন্তু দুঃখের বিষয়, মোরগের ডাকের মতো অ্যালার্মের আওয়াজ শুনে তার স্বামী অমিতেরও ঘুম ভেঙে যায়। অমিত বিরক্ত হলেও সে তার নতুন বউকে কিছু বলতে পারে না। অন্যদিকে রূপসা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যায়। আজকে তো আমার প্রথম রান্না করার দিন। আমি আজ সবার জন্য বিরিয়ানি, চিকেন কষা, ডাল পুরি, মাটন ঘুগনি এগুলো রান্না করব। শুনেছি শহরের লোকজন এসব খাবার খেতে খুব ভালোবাসে। এই মনে করে রূপসা তখনই হাতা খুন্তি নেড়ে রান্না বান্না করতে শুরু করে। কিন্তু ভোরবেলা চারিদিক শান্ত থাকায় রূপসার রান্না করার ঝনঝন শব্দ অনেক দূর পর্যন্ত চলে যায়, আর তার বাড়ির প্রত্যেকেরই ঘুমের ব্যাঘাত ঘটে। দূর বাবা, এখন আবার কে রান্নাঘরে গিয়ে ঝনঝন শব্দ করছে? আমি আর উঠতে পারছি না। কিছুক্ষণ আগেই তো ঘুমালাম, এত ঝনঝন করে শব্দ করছে, আমাকে মনে হচ্ছে উঠে দেখতেই হবে। এই বলে লিপি ঘুম ঘুম চোখে উঠে দেখে রান্নাঘরে সকালবেলা তার নতুন বৌদি রান্নাবান্না করছে। যা দেখে লিপি বিরক্ত হলেও সে কিছু বলতে পারে না। সে আবার নিজের ঘরে চলে যায়। যেহেতু লিপির আজকে দুপুর 1টা থেকে পরীক্ষা থাকায় গতকাল রাত্রিবেলা সে সারা রাত জেগে পড়াশোনা করে, তাই লিপি খুবই ক্লান্ত থাকায় আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। অন্যদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, এবার আমি সবাইকে ডেকে দিই। সবাই তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিলে গরম গরম খাবার খেতে খুব ভালো লাগবে। এই খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আমি সবার জন্য এত কষ্ট করে রান্না করলাম বলে কথা। এই বলে রূপসা সবার দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করে ডাকতে শুরু করে। আর যেহেতু কারোরই ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে না, তাই সবাই ঘুম ঘুম চোখে দরজা খোলে। কি ব্যাপার বৌমা, তুমি এত সকাল সকাল আমাদেরকে ডাকছো কেন? কি হয়েছে? এত সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে? যাও গিয়ে শুয়ে পড়ো। এমনিতেও এতক্ষণ কোথায় যেন বাসনপত্রের আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি ঠিকমতো ঘুমাতেই পারিনি। আরে মা, আমি তো রান্না বান্না করছিলাম, তাই হয়তো আপনারা এরকম শব্দ পেয়েছেন। কোনো ব্যাপার নয়, চলুন গিয়ে ব্রেকফাস্ট করে নেবেন। আপনারা একবার খেয়ে দেখুন কেমন হয়েছে। রূপসার কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে, কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি নতুন বৌমা এরকম ভোরবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্নাবান্না করতে পারে। আর যেহেতু রূপসা শ্বশুরবাড়িতে এসে প্রথমবারের মতো রান্নাবান্না করে, তাই কেউ রূপসার মুখের উপর না বলতে পারে না। সবাই মুখ ধুয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। আরে লিপি তো এখনো খেতে এলো না। এরকম গরম গরম বিরিয়ানি না খেলে লিপি তো মিস করে যাবে। দাঁড়াও, আমি নিজে গিয়ে ওকে ডেকে আনছি। আমি সবার জন্য যখন এত ভালো ভালো খাবার রান্না করেছি, তাহলে সবাইকেই তো খেতে হবে। না রূপসা থাক, লিপির আজকে এক্সাম আছে, তাই লিপি হয়তো অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমাচ্ছে। ওকে ডাকার কোনো দরকার নেই। আর ও এখন ভালো মতো না ঘুমালে পরীক্ষায় কিছু লিখতে পারবে না, বুঝেছো? একটা দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে এমন কিছু হবে না। এমনিতেও ভোরবেলা ঘুম থেকে ওঠা খুব ভালো। আর তুমি যখন বলছো লিপি ডাইনিং টেবিলে এসে খাবার খেতে পারবে না, তাহলে আমি ওর ঘরে গিয়ে ওকে বিরিয়ানি দিয়ে আসছি। এই বলে রূপসা বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ নিয়ে ননদের ঘরে চলে যায়। কিন্তু সাত সকালবেলা লিপির ঘুম ভাঙিয়ে দেওয়ায় সে ভীষণই বিরক্ত হয়। তবে নতুন বৌদি বিরিয়ানি নিয়ে এসেছে দেখে সে নিজেও লোভ সামলাতে পারে না, তাই সে তখনই গপাগপ বিরিয়ানি খেয়ে ফেলে। কিন্তু সেদিন এত সকালবেলা নানান রকম ভারী খাবার খেয়ে সবারই সারাদিন পেট ভরা থাকে, তাই কেউ সারাদিন কোনো খাবার খেতে চায় না, যার ফলে রূপসাকেও আর কোনো রান্নাবান্না করতে হয় না। এতে করে রূপসা মনে মনে খুবই খুশি হয়। যাক বাবা, বেশ ভালোই হয়েছে। বাপের বাড়িতে থাকতে আমাকে তো 3 বেলাতেই রান্না বান্না করতে হতো, কিন্তু শ্বশুর বাড়িতে আমি ভোরবেলাতেই সবাইকে পেট পুড়ে খাবার খাইয়ে দেব। তাহলে আর আমাকে সারাদিন কোনো রান্না বান্না করতে হবে না। অন্যদিকে লিপি যখন কলেজে পরীক্ষা দিতে যায়, তখন তার ভীষণই শরীর খারাপ করে, কারণ অনেক সকালবেলা বিরিয়ানি, মাটন ইত্যাদি খাওয়ার ফলে তার ভীষণই বমি হয়।
ফলে সে চাইলেও ভালো করে পরীক্ষা দিতে পারে না, যার ফলে লিপি মনে মনে তার নতুন বৌদির উপর ভীষণই রেগে যায়। তার উপর অমিত সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার ফলে ঠিকমতো ঘুমাতে পারে না, তাই সে অফিসে গিয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। কি রে অমিত, তুই যদি এরকম কাজ করতে করতে ঘুমিয়ে পড়িস তাহলে কিন্তু বস তোকে প্রজেক্ট থেকে বের করে দেবে। তাড়াতাড়ি ওঠ, সবে তো নতুন নতুন বিয়ে করেছিস, তোর বউ কি তোকে রাত্রেবেলা ঘুমাতে দেয় না? এভাবেই অমিতের উপর তার বন্ধু বান্ধবরা হাসাহাসি করে, কিন্তু অমিত চাইলেও মন দিয়ে কাজ করতে পারে না, যার ফলে সে তার বসের কাছেও বকা খায়। পরের দিনও আবার একই ঘটনা ঘটে। রূপসা ভোর 4টের সময় অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ে, আর আজকেও সে ভালো ভালো খাবার রান্না করে সবাইকে ডাকতে শুরু করে। বৌমা, তুমি আজকেও ভোরবেলা উঠে রান্না বান্না করেছো? কালকে না হয় তোমার প্রথম রান্নার দিন ছিল, তাই তুমি ভোরবেলা উঠে রান্না করেছিলে, আমরা সবাই খেয়েও ছিলাম। কিন্তু তুমি যদি এভাবে প্রত্যেকদিন ভোরবেলা উঠে রান্না বান্না করো তাহলে কি করে চলবে? আমার বাপের বাড়িতে থাকতেই কিন্তু এরকম ভোর 4টের সময় ওঠার অভ্যাস আছে, আর আমাকে যখন রান্না বান্না করতেই হবে তাহলে আমি ভোরবেলায় আমার কাজ মিটিয়ে নেব। আপনারাও ঘুম থেকে উঠে একেবারে গরম গরম খাবার খেতে পারবেন, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠলে অনেক সময় পাওয়া যায়। না না, এভাবে সাত সকালবেলা এত খাবার দাবার খেলে আমাদের শরীর খারাপ করতে পারে। তুমি যা রান্না করেছো সেগুলো বরং ফ্রিজে রেখে দাও, পরে না হয় আমরা গরম করে খেয়ে নেব। না না, একদমই নয়। আমি শুনেছি শহরের ফ্রিজে খাবার দাবার রেখে খেলে নাকি শরীর খারাপ করতে পারে। আমাদের গ্রামে আমরা কখনো ফ্রিজে খাবার দাবার রাখতাম না। আপনাদের যদি মনে হয় এত সকালবেলা খাবার দাবার খেলে আপনাদের শরীর খারাপ করতে পারে, তাহলে আপনারা এই খাবারগুলো খেয়ে মর্নিং ওয়াক করতে যাবেন। এভাবে রূপসা কোনো কথা শুনতে চায় না। সে সবাইকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসে আর সবাইকে গরম গরম খাবার পরিবেশন করে। তার রান্না করা খাবার থেকে খুব ভালো সুগন্ধ বার হওয়ায় কেউ না করতে পারে না। সবাই খাবার খেতে শুরু করে দেয়। যান, এবার আপনাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আপনারা সবাই মিলে হাঁটাহাঁটি করে আসুন। সকালবেলায় বেশি করে হাঁটলে আপনাদের শরীর কিন্তু ভালো থাকবে। বৌদি, কালকে কিন্তু ভোরবেলার দিকে বিরিয়ানি খেয়ে আমার কলেজে গিয়ে বমি হয়েছিল, আর আজকেও তুমি আমাদেরকে এরকম ভালো ভালো খাবার খাওয়ালে। তোমার যখন ভালো ভালো খাবার রান্না করার ইচ্ছা ছিল, তুমি তো দুপুরবেলা রান্না করতে পারতে। এরকম ভোরবেলা ঘুম থেকে উঠে কেউ এত রকমের খাবার রান্না করে নাকি? আরে বাবা, আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন আমার মন খুব ভালো থাকে, আর আমি ভোরবেলার দিকে রান্না বান্না করলে আমার হাতে রান্নার স্বাদ খুব ভালো হয়। দুপুরবেলা কিংবা রাত্রিবেলা রান্না করলে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। ভোরবেলা আমি অনেক সময় ধরে রান্না বান্না করতে পারি। যাও যাও, তোমরা একটু হেঁটে এসো, দেখবে তোমাদের আর কারোর অসুবিধা হবে না। এই বলে রূপসা জোর করে তার পরিবারকে মর্নিং ওয়াক করতে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সবাই মিলে ঘুম ঘুম চোখেই হাঁটাহাঁটি করে। কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর বাড়িতে এসে কারোরই চোখ খুলে রাখার মতো অবস্থা হয় না, তাই সবাই আবার ঘুমিয়ে পড়ে। যার ফলে অমিত সেদিন অফিসে যেতে পারে না, লিপিও কলেজে যেতে পারে না। সেদিন সবাই মিলে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। যা দেখে রূপসা তার বান্ধবী অমৃতাকে ফোন করে। এই, আমি শুনছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছি শপিং মলগুলোতে এখন নাকি প্রচুর সেল দিচ্ছে। চল, তুই আর আমি শপিং করে আসি। আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম ফাঁকা যখন বসে আছি তখন একটু শপিং করে আসি। এই বেলা 10টার সময় শপিং করতে যাব? বলিস কি, তোর কি রান্না বান্না নেই? আমি তো সবে ব্রেকফাস্ট বানিয়ে উঠলাম, এখন আমাকে আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। আমারও শপিং করতে যেতে খুব ইচ্ছা করছে ঠিকই, কিন্তু বাড়িতে রান্না বান্না আছে বলে যেতে পারছি না। আরে, তুই তো ভোরবেলা উঠে রান্না বান্না করে নিতে পারিস। আমি তো ভোর 4টের সময় উঠে রান্না বান্না করে নিয়েছি, সবাইকে খাইয়েও দিয়েছি। আমাকে আর সারাদিন কোনো রান্না বান্না করতে হবে না। ঠিক আছে, তুই বরং রান্না বান্না কর, ততক্ষণে আমি সিরিয়াল দেখি। রূপসার বান্ধবী তার কথা শুনে খুবই অবাক হয়। অন্যদিকে রূপসার শ্বশুরবাড়ির লোকেজন সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রূপসা এখনো প্রত্যেকদিন ভোর 4টের সময় উঠে রান্না বান্না করে বাড়ির সবাইকে জোর করে খাবার খাইয়ে দেয়। রূপসা, দেখো, তুমি যদি প্রত্যেকদিন আমাকে এরকম 4টের সময় ডেকে তুলে খাইয়ে দাও তাহলে কিন্তু আমি অফিসে গিয়ে মোটেই কাজ করতে পারি না। এরকম করে করে আমার কতদিন অফিসে যাওয়া হলো না, তারপর আমার শরীরটাও কেমন অসুস্থ লাগছে। অসুস্থ তো লাগবেই,
তোমাদের আসলে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না তো। প্রথম প্রথম নতুন অভ্যাস করতে হলে একটু কষ্ট হবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তুমি প্রত্যেকদিন এরকম ভোরবেলা উঠতে থাকো, দেখবে তোমার শরীর কিন্তু খুব ভালো থাকবে। এভাবে রূপসা কারোর কথা শুনতে চায় না, কারণ ভোরবেলা 4টের সময় উঠে রান্নাবান্না করে নিলে রূপসাকে কেবলমাত্র একবারই রান্নাবান্না করতে হয়, তাই বাকি দিনটা সে পায়ের উপর পা তুলে আরাম করতে পারে। না, এভাবে আর চলছে না। প্রত্যেক দিন ভোরবেলা তুমি আমাদের ঘুম থেকে তুলে দিচ্ছ। আমাদের কিন্তু ঘুমের সময়টাই পাল্টে গেছে। তার উপর সাত সকালবেলা এত রিচ খাবার খাওয়ার জন্য সারাদিন গ্যাস অ্যাসিডিটিতে আমাদের পেট ফুলে থাকে। আমরা তো সারাদিন আর কোনো খাবারই খেতে পারছি না। হ্যাঁ মা, এই দেখো না, আমিও তো কতদিন হয়ে গেল অফিসে যেতে পারি না। আমার বস আমাকে যা ইচ্ছে তাই নয় করে কথা শোনাচ্ছে, তারপর অফিসে গেলে আবার ঘুমিয়েও পড়ি। কি করা যায় বলো তো? মহা সমস্যায় পড়েছি। আমি তো কলেজের পরীক্ষাটাও ঠিক মতো দিতে পারলাম না, আবার ক্লাসও এখন ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারছি না। সামনে সেমিস্টার, মনে হয় আমি পাক্কা ফেল করব। বৌদি প্রত্যেকদিন সকালবেলা এত ভালো ভালো বিরিয়ানি পোলাও রান্না করে দেয় যে না খেয়েও তো থাকা যায় না। কিন্তু বিরিয়ানি পোলাও খেলে তো হবে না, আমাদের শরীরের কথাটাও তো খেয়াল রাখতে হবে। এরকম ভাবে সাত সকালে উঠে এত বেশি খাবার দাবার খাওয়া মোটেই ঠিক নয়। আমার মনে হয় বৌমাকে যদি অনেকক্ষণ রাত্রিবেলা জাগিয়ে রাখা যায় আর ভোর 4টে যদি উঠতে না দেওয়া যায়, তাহলে কিন্তু বৌমা ভোরবেলা উঠে আর রান্না বান্না করতে পারবে না। এভাবেই বাড়ির সবাই মিলে যুক্তি করে যে কোনোভাবেই হোক না কেন রূপসাকে ভোর 4টের সময় উঠতে দেওয়া যাবে না। তাই সেদিনই অমিত ঘুমাতে যাওয়ার সময় রূপসার ফোনের অ্যালার্ম বন্ধ করে দেয়, যার ফলে রূপসা আর ভোর 4টের সময় উঠতে পারে না। সেদিন সকাল 9টার সময় রূপসার ঘুম ভাঙে। যা, আমি আজকে ভোর 4টের সময় উঠতে পারলাম না। এ বাবা, আমি এবার কখন রান্না বান্না করব? অন্যদিকে সেদিন রূপসার শ্বশুরবাড়ির লোকজন ভালো করে ঘুমাতে পারে। শুধু তাই নয়, সেদিন থেকে শুভ্রা দেবীও রূপসার সঙ্গে চালাকি করতে শুরু করে। বৌমা, রাত্রিবেলা আমার ভীষণ পা ব্যথা করে, তাই কিন্তু তোমাকে এবার প্রত্যেক দিন রাত 12টা পর্যন্ত আমার পা টিপে দিতে হবে। শাশুড়ি মায়ের খেয়াল রাখার জন্য এটুকু তো তুমি করতেই পারো, বলো? শাশুড়ি মায়ের কথা শুনে রূপসা কি বলবে বুঝে উঠতে পারে না। শুভ্রা দেবী সত্যি সত্যি রাত 12টা নাগাদ রূপসাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়, আর অনেক রাত পর্যন্ত শাশুড়ি মায়ের পা টিপে দেওয়ার ফলে রূপসা সময় মতো ঘুমাতে পারে না। তাই সে চাইলেও ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না। এভাবে ধীরে ধীরে রূপসার ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার অভ্যাস একেবারেই চলে যায়। তাই সে আর কখনো ভোরবেলা উঠে রান্না বান্না করে সবাইকে জোর করে খাবার খাওয়ানোর জন্য বিরক্ত করতে পারে না। মা, তাড়াতাড়ি উঠুন, শুনতে পাচ্ছেন? তাড়াতাড়ি উঠুন, ভোর হয়ে গেছে, মাঠে যেতে হবে। চারিদিকে আলো হয়ে গেলে আবার বিপদ হবে। মালতীর গলার আওয়াজ পেয়ে তার বৃদ্ধ শাশুড়ি মা হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। হ্যাঁ গো বৌমা, এই তো চলো চলো, তাড়াতাড়ি চলো। কালকে মাঠে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আজকেও তো দেরি হয়ে গেছে আমাদের। আরো আগে যাওয়া দরকার ছিল, লোকজন দেখে ফেললে খুব লজ্জায় পড়ে যায়। এখনো দেরি হয়নি মা, আপনি চিন্তা করবেন না, চলুন তাড়াতাড়ি। মালতী তার শাশুড়ি মা সঞ্চিতা দেবী এবং স্বামী মদনের সঙ্গে নৈপুকুর নামক এক গ্রামে বাস করত। তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা শোচনীয় ছিল। আগে তাদের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু মালতী এবং মদনের একমাত্র মেয়ে সিঞ্জিনীর বিয়ে দিতে গিয়ে তারা তাদের সর্বস্ব হারিয়েছিল। সিঞ্জিনী দেখতে খুবই কালো ছিল, তাই তার বাবা মা তাদের বাড়ি বিক্রি করে তাদের মেয়ের বিয়ে দিয়েছিল। ভিটে বাড়ি হারিয়ে তারা তাদের পুরানো গ্রামের বাড়িতে এসে থাকা শুরু করেছিল। তাদের ঘরটা খুবই সাধারণ কুঁড়ে ঘর ছিল। তাদের গ্রামের সকলেই যে মাঠে ঘাটে শৌচ কার্য করত তা কিন্তু নয়। একমাত্র মালতীদের বাড়িতে কোনো শৌচালয় ছিল না, তাই মালতী এবং তার শাশুড়ি মা প্রত্যেক দিন ভোরবেলা পেট হালকা করতে মাঠে যেত। রোজ রোজ এত দূরে হেঁটে হেঁটে আসতে আর ভালো লাগে না। বয়স হচ্ছে তো, এখন আর আগের মতো হাঁটতে পারি না বৌমা, পায়ের জোর কমে গেছে। আজকে একটু আড়াল করে বসতে হবে। জঙ্গলের দিকে চলো, আগের দিন একটা লোক আমাদের দেখে ফেলেছিল। তারা জঙ্গলের মধ্যে গিয়ে একটা সুরক্ষিত জায়গা দেখে বসে পড়ে। তাদের বাড়ি থেকে মাঠের দূরত্ব অনেকটাই বেশি ছিল, তাই প্রতিদিন 2 ঘন্টা সময় ব্যয় করে তাদের শৌচ কার্যে যেতে হতো।
এরকম ভাবেই কোনো রকমের সময় অতিবাহিত হচ্ছিল। প্রত্যেক দিনের মতো একদিন মালতী ভোরবেলা তার শাশুড়ি মাকে ডাকতে থাকে। মা উঠুন, ভোর হয়ে গেছে, আপনি উঠছেন না কেন? আপনার শরীর খারাপ নাকি? মদন, মায়ের কি হয়েছে বলো তো? তখন থেকে মাকে ডাকছি, কিন্তু মা কিছুতেই ঘুম থেকে উঠছে না। কি বলছো কি? মায়ের শরীর খারাপ করলো নাকি? মা, ও মা, কি হয়েছে তোমার? মালতী তার শাশুড়ি মায়ের গায়ে হাত দিয়ে দেখে সঞ্চিতা দেবীর গায়ে ভীষণ জ্বর। ভীষণ পরিমাণে শরীর খারাপ থাকায় সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এই কারণে মা ঘুম থেকে উঠতে পারছে না। মায়ের তো প্রচুর জ্বর। এরকম জ্বর অবস্থায় মা অত দূরে মাটি কিভাবে পেট হালকা করতে যাবে মদন? না না মা, এই অবস্থায় কিভাবে যাবে? এক কাজ করো, তুমি একা চলে যাও, আমি দেখি মাকে জ্বরের ওষুধ খাইয়ে দেবো। তুমি যাও তাড়াতাড়ি, না হলে সকাল হয়ে যাবে আবার। সেদিন মালতী তার শাশুড়ি মাকে ছেড়েই একা একা মাঠে পেট হালকা করতে চলে যায়। এদিকে মদন তার মাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। মালতী বাড়িতে এসে রান্না করলে মদন পেট ভরে খাবার খেয়ে কাজে চলে যায়। দুপুর বেলার দিকে সঞ্চিতা দেবী অনেকটাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার ভীষণ পেট ব্যথা শুরু হয়। বৌমা, আমার না খুব জোরে পেটে ব্যথা করছে। আজকে ভোরবেলা তো আমি পেট হালকা করতে যেতে পারিনি, তাই জন্য এখন আমার পেটে প্রচুর চাপ লাগছে। এবার আমি কি করব? কিন্তু মা, দিনের বেলা তো আপনি মাঠে পেট হালকা করতে যেতে পারবেন না, সবাই দেখে ফেলবে। এটা তো একটা বড় সমস্যা। ওই মাঠের পাশের রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে, তাই জন্যই তো প্রত্যেকদিন আমরা ভোরবেলা করে মাঠে যাই। আমি বেশিক্ষণ ধরে চেপে রাখতে পারবো না বৌমা, তুমি দেখো না কোনো উপায় বের করতে পারো কিনা। মা চলুন, আমি আপনাকে বুলটি কাকিমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। বুলটি কাকিমাকে বলবো আজকের দিনটা আপনাকে যেন ওনাদের বাড়ির বাথরুমটা ব্যবহার করতে দেয়। মালতী তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে তাদের পাশের বাড়ির প্রতিবেশী বুলটি কাকিমাদের বাড়িতে নিয়ে যায়। বুলটি দেবী তখন টিভি দেখছিল। কি ব্যাপার, আজকে শাশুড়ি বৌমা দুজন মিলে আমাদের বাড়িতে এলে? কাকিমা দেখুন না, আমার শাশুড়ি মায়ের আজকে শরীরটা ভালো নেই। আপনি তো জানেন আমাদের বাড়িতে বাথরুম নেই, তাই আমরা মাঠে পেট হালকা করতে যাই। কিন্তু আজকে আমার শাশুড়ি মায়ের অনেক জ্বর থাকায় আমরা ভোরবেলা মাঠে যেতে পারিনি। আপনি একবার আপনাদের বাথরুমটা ব্যবহার করতে দেবেন? তুই আর অন্য কারোর বাড়ি পেলি না, আমার বাড়ির বাথরুম নোংরা করতে চলে এলি? ঠিক আছে, কি আর বলবো। সঞ্চিতা, যাও পেট হালকা করে এসো। বুলটি দেবী এত সহজে তাদের বাথরুম ব্যবহার করতে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, এটা একেবারেই কাম্য ছিল না। এই দেখে মালতী এবং সঞ্চিতা দেবী দুজনেই অবাক হয়েছিল। বেশি কিছু না ভেবে সঞ্চিতা দেবী তাড়াতাড়ি করে পেট হালকা করে আসে। এই তো মায়ের হয়ে গেছে, চলুন মা চলুন। কাকিমা, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা তাহলে আসি। এই দাঁড়া দাঁড়া, আসি মানে? তোর শাশুড়ি মা যে আমাদের বাথরুমে পটি করলো, আমাদের বাথরুমটা নোংরা করলো, বাথরুমটা এবার কে পরিষ্কার করবে? তোকে এখন আমাদের বাথরুমটা পরিষ্কার করতে হবে, তারপর তুই এখান থেকে যেতে পারবি। কিন্তু আপনি তো আগে এসব কিছু বলেননি। শুধু একবার বাথরুম ব্যবহার করার জন্য আমাকে আপনাদের বাথরুম পরিষ্কার করতে হবে? হ্যাঁ হবে, অবশ্যই বাথরুম পরিষ্কার করতে হবে। আগে বলিনি, এখন বলছি, একই তো ব্যাপার। যা বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দে, তারপর এখান থেকে যাবি। কিন্তু বুলটি, তোমাদের বাথরুম তো আগে থেকেই খুবই নোংরা ছিল। আমি তো তোমাদের বাথরুম নোংরা করিনি। তোমরা তো মনে হয় অনেকদিন ধরে বাথরুম পরিষ্কার করনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, অনেকদিন ধরে বাথরুমটা পরিষ্কার করা হয় না। আসলে এই গ্রামের কেউই বাথরুম পরিষ্কারের কাজ করতে চায় না। আজকে একটা ভালো সুযোগ পেয়ে গেলাম আমি। তুমি বাথরুম ব্যবহার করলে, আর তোমার বৌমা এখন বাথরুম পরিষ্কার করবে। ফ্রিতে তো আর কেউ কখনো কারোর বাথরুম ব্যবহার করতে দেবে না। মা, আপনাকে আর কিছু বলতে হবে না। বুলটি কাকিমা আমাদের উপকার করেছে, এখন এনার কথা আমাদের শুনতে হবে। কাকিমা, আমি এখনই আপনার বাথরুম পরিষ্কার করে দিচ্ছি। এই বলে মালতী বুলটি দেবীর বাথরুম ভালো করে পরিষ্কার করে দেয়। তারা দুজনেই মন খারাপ করে বাড়ি ফিরে আসে। রাত্রিবেলা মদন বাড়িতে এলে মালতী এবং তার শাশুড়ি মা ব্যাপারটা তাকে জানায়। এভাবে আর কতদিন চলবে মদন? আমাদের গ্রামের সবার বাড়িতে বাথরুম আছে, শুধুমাত্র আমাদের বাড়িতেই বাথরুম নেই। এবার তুমি একটা বাথরুম বানানোর ব্যবস্থা করো। মায়ের বয়স হয়েছে, মায়ের পক্ষে কি অত দূরে রোজ রোজ যাওয়া সম্ভব বলো তুমি? আজকে যদি বুলটি কাকিমা বাথরুম ব্যবহার করতে না দিত, তাহলে আমি মাকে নিয়ে কোথায় যেতাম?
হ্যাঁ আমি সবই বুঝতে পারছি তোমাদের কথা, কিন্তু এখনই বাথরুম বানানো বললে তো আর বানানো যায় না। বাথরুম বানানোর জন্য টাকার দরকার। এখন আমি হঠাৎ করে এত টাকা কোথায় পাবো বলো? তুই যেখানে কাজ করিস তোর মালিকের কাছ থেকে টাকা ধার চাইলে দেবে না? তুই তাহলে কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়ে মিটিয়ে দিবি। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। বাথরুমটা তৈরি করা খুবই দরকার রে বাবা। পরের দিন মদন তার কারখানার মালিকের কাছে বাথরুম তৈরি করার জন্য কিছু টাকা ধার চায়, কিন্তু তার মালিক রামমোহন বাবু ভীষণ পরিমাণে রেগে যায়। আমি কোনো রকম টাকা ধার দিতে পারবো না। তোমরা গ্রামে থাকো, তোমাদের আবার বাথরুম কিসের প্রয়োজন? আমি তো শুনেছি গ্রামের লোকেরা সবাই মাঠে ঘাটে পটি করে, তোমাদের আবার হঠাৎ করে বাথরুমের প্রয়োজন পড়লো। সে যাই হোক, আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না, এই আমি জানিয়ে দিলাম। মদন মন খারাপ করে বাড়ি এসে তার মাকে এবং বউকে ব্যাপারটা জানালে তাদেরও মন খারাপ হয়ে যায়। তারা আর কোনো রকম ভাবে মদনকে বাথরুম তৈরি করার জন্য চাপ দিতে পারে না। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন ভোরবেলা মালতী এবং সঞ্চিতা দেবী পটি করতে মাঠে যাবে, তখনই হঠাৎ করে ভীষণ জোরে বৃষ্টি নেমে আসে। মা, এখন গরমকালে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে এলো কি করে বলুন তো? আজকাল কি কোনো কিছু ঠিকঠাক সময় হচ্ছে না? এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে মাঠে যাব বলুন তো? না বৌমা, এই বৃষ্টির মধ্যে আমরা কিছুতেই মাঠে যেতে পারবো না। প্রথমত আমরা অত দূর মাঠে হেঁটে হেঁটে যেতে গিয়ে ভিজে যাব, আর তার উপর চারিদিকে জল জমে যাবে, পোকামাকড়ের উৎপাত বাড়বে, কোথায় সাপ বিছা থাকবে তার কোনো ঠিক নেই। ছেড়ে দাও, আজকে কোনো রকমে পেট চেপে থাকতে হবে আমাদের। বৃষ্টির কারণে মালতী ও সঞ্চিতা দেবী মাঠে যেতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মালতী ও সঞ্চিতা দেবীর পক্ষে পেট চেপে রাখা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তারা বেশিক্ষণ পর্যন্ত পেট চেপে রাখতে পারে না। তাই তারা নিরুপায় হয়ে বুলটি দেবীর বাড়িতে যাবে বলে ঠিক করে। মা, এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা দুজনে বাথরুম ব্যবহার করব, আর তার বদলে বুলটি কাকিমার বাথরুমটা পরিষ্কার করে দেব। এতটুকু তো আমাকে করতেই হবে। এটা কোনো ব্যাপার নয় মা, আমি বাথরুম পরিষ্কার করে দেব, আপনি চলুন। মালতী জোর করে তার শাশুড়ি মাকে আবার বুলটি দেবীর বাড়িতে নিয়ে যায়। বুলটি দেবী তাদের দুজনকে বাথরুম ব্যবহার করতে দেয়। বাথরুম ব্যবহার করার পর মালতী বুলটি দেবীর বলার আগেই তাদের বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দেয়। কাকিমা, আজকে আর আপনাকে বলতে হলো না, আমি আগে থেকেই আপনাদের বাথরুমটা পরিষ্কার করে দিয়েছি। বলতে হলো না মানে? তুই কি ভাবলি আমি তোকে কিছু বলবো না? শুধু বাথরুম পরিষ্কার করলে তো হবে না, আজকে আমাদের পুরো ঘর বাড়ি সমস্ত কিছুই তোকে পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে আমাদের বাড়ির ছাদে অনেক ময়লা নোংরা জমেছিল, তার উপর আজকে বৃষ্টি হলো, ছাদটা পুরোপুরি নোংরা হয়ে গেছে। যা, এই সমস্ত কিছু পরিষ্কার করে তারপর তুই বাড়ি যাবি। কাকিমা, আপনি আমাকে এত কিছু করতে বলছেন কেন? আগের দিন তো আপনি শুধু বাথরুম পরিষ্কার করতে বলেছিলেন, আমরা তো সেই ভেবেই এখানে পটি করতে এলাম। আহারে, মামার বাড়ির আবদার পেয়েছে, পটি করবে আর বাথরুম পরিষ্কার করে দেবে। আগের দিন শুধুমাত্র তোর শাশুড়ি মা বাথরুম ব্যবহার করেছে, আর আজকে তোরা দুজনে মিলে বাথরুম ব্যবহার করলি। তাছাড়া আমার কথা এখনো শেষ হয়নি। ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করবি, আর সেই সঙ্গে তোদের দুজনকে 50 টাকা করে 100 টাকা দিতে হবে। বুলটি, এ তুমি কি বলছো? বাথরুম ব্যবহার করার জন্য 100 টাকা দিতে হবে? এই 100 টাকা দিয়ে তো আমাদের একদিন সংসার চলে যাবে। তুমি এতটা নির্দয় কি করে হতে পারো? তুমি আজকের মতো আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিনই তোমাদের বাথরুম ব্যবহার করতে আসবো না। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে তোমরা আর আমার বাড়িতে এসে আমাকে বিরক্ত না করো। আমি জানতাম তোমরা গরিব ভিখারি, টাকার কথা শুনলেই তোমরা ম্যাঁ করে উঠবে। ঠিক আছে, টাকা দিতে হবে না, কিন্তু মালতী, তোকে যা যা বলা হলো সেগুলো করে দে। মালতীর কাছে আর কোনো উপায় না থাকায় সে বুলটি দেবীর ঘর বাড়ি ছাদ সমস্ত কিছু পরিষ্কার করতে থাকে। মালতীকে বুলটিদের বাড়িতে কাজ করতে দেখে পাড়া পড়োশি সকলেই তাকে নিয়ে নানান রকমের মন্তব্য করে। এই মালতী, কালকে তুই আর তোর শাশুড়ি মা আমাদের বাড়ির বাথরুমটা ব্যবহার করবি তো, আর আমাদের ঘর বাড়ি বাথরুম সব পরিষ্কার করে দিবি। তোদের মতো কাজের মেয়ে পাওয়াটা কিন্তু খুবই চাপের ব্যাপার। এত ভালো সুযোগ কি হাতছাড়া করা যায়? মালতী ও তার শাশুড়ি মায়ের পক্ষে আর অপমান সহ্য করা সম্ভব ছিল না। তারা বাড়িতে এসে দুজনেই ভীষণ কান্নাকাটি করতে থাকে। জানি না আর কতদিন এভাবে চলবে। এখন না হয় কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু কয়েকদিন পর যখন বর্ষাকাল শুরু হবে তখন আমরা কি করব?
তখন তো সবসময় বৃষ্টি হবে, আমরা তো মাঠে কিছুতেই যেতে পারবো না। বাবা মদন, তুই কিছু একটা কর বাবা। আমাকে ক্ষমা করো মা, আমি একেবারে অচল, আমি কিছুই করতে পারবো না। মালতী কিছু বলতে যাবে কি তখনই হঠাৎ করে তাদের বাড়ির পেছনের দিকে একটা মোটা গাছের দিকে তার নজর পড়ে। ওই গাছের একটা বড় ফাঁকা জায়গার মধ্যে সে কয়েকটা পাখিকে ঢুকে যেতে দেখে। এই দেখে মালতীর মাথায় একটা খুবই ভালো আইডিয়া আসে। আমাদের আর কোনো চিন্তা নেই, আজকে আমরা আমাদের বাথরুম তৈরি করব। মদন, আমাদের বাড়িতে কুড়ুল আছে না? তুমি কুড়ুলটা নিয়ে এসো তো তাড়াতাড়ি। মদন এবং সঞ্চিতা দেবী কেউই মালতীর কথা বুঝতে পারে না। এই নাও কুরুল, কিন্তু তুমি কিভাবে বাথরুম বানাবে আমি জানি না, কিন্তু তুমি এই গাছটার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? তোমার মাথায় কি চলছে একটু খুলে বলো তো। এই দেখো মদন, এই গাছটার ভেতরটা পুরোপুরি ফাঁপা। আমরা এই গাছটাকে শৌচালয় হিসেবে ব্যবহার করতে পারবো। তুমি কুড়ুল দিয়ে গাছটার সামনের অংশটা পুরোপুরি কেটে দাও আর 4টি ইট নিয়ে এসো। গাছের ভেতরে আমরা আগে প্রথমে একটা গর্ত করে নেব আর গাছের বাইরেটা প্লাস্টিক দিয়ে ঘিরে দেব। তাহলেই আমাদের বাথরুম একেবারে তৈরি হয়ে যাবে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি মালতী, এত ভালো আইডিয়া আমাদের মাথায় তো আগে আসেনি। মা দেখেছো, তোমার বৌমা আমাদের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর করে দিল। মদন এবং মালতী দুজনে সারাদিন মিলে পরিশ্রম করে গাছের মধ্যে বাথরুম তৈরি করে ফেলে। সেদিন তারা সবাই ওই গাছের মধ্যে তৈরি করা বাথরুমটাই ব্যবহার করে। মদন ধীরে ধীরে টাকা জমাতে থাকে পরবর্তীকালে পাকা বাথরুম তৈরি করবে বলে, কিন্তু ওই গাছের তৈরি বাথরুমের সাহায্যে সাময়িকভাবে তাদের সমস্যা দূর হয়ে যায়।